হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও সবাই খুব ভালো আছি। গতকাল বলেছিলাম আগামীকাল মমতা ব্যানার্জি আসছেন মেলে, তারই চূড়ান্ত প্রস্তুতি চলছে এখন। এদিকে আমরা ৩ বান্ধবী সকাল সকাল স্নান সেরে এসেছি মহাকাল মন্দিরে পুজো দিতে। আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানটা কনফার্ম হওয়ার কিছুদিনের মধ্যেই আমরা ৩ জন মিলে ঠিক করি যে এবার আমরা মহাকাল মন্দিরে পুজো দেব। আমি আগেও দার্জিলিং ২-৩ বার আসা সত্ত্বেও মহাকাল মন্দিরে কোথায় গিয়ে পুজো দিতে হয়, বাবার মন্দিরে গিয়ে কিভাবে পুজো দিতে হয় কোনো আইডিয়া আমার ছিল না। শুধু দর্শন করে গেছি, কিন্তু পুজো কোনো দিন দিতে পারিনি। এবছর ঠিকই করেছিলাম যে এবার সুন্দর করে পুজো দেবো। বাকি দুজনকে যখন জানাই যে জানিস তো আমার ভীষণ ইচ্ছে মহাকাল মন্দিরে পুজো দেওয়ার, তখন ওরা বলে এটা তো দারুণ প্রস্তাব। তখনই সিদ্ধান্ত নেওয়া হয় আমাদের দার্জিলিংয়ের প্রথম সকালটি হবে বাবার নামে উৎসর্গিত। তারপরে দিন শুরু হবে। মূল মহাকাল মন্দিরে পৌঁছানোর পথে অনেকগুলো ছোট ছোট মন্দির পড়বে, যেখানে অনেক রকম ঠাকুরের মন্দির রয়েছে, মা কালী, বজরংবলী আরও অনেকেই। মূল মন্দিরে পৌঁছতে হবে অনেকটাই চড়াই অতিক্রম করে। মাঝে একটি জায়গায় দোকান করা, যেখানে ঠাকুরকে পুজো দেওয়ার জন্যে যা যা কিছু প্রয়োজন সেগুলো সমস্ত কিছু সুন্দরভাবে বিক্রি হচ্ছে ডালার মতন সাজিয়ে। সেখানেও একটি ছোট মন্দির ছিল এবং যিনি বিক্রি করছিলেন ওনার ব্যবহার এত সুন্দর করে উনি আমাদের বুঝিয়ে বললেন যে আপনার যা মন চায় আপনারা যেমনভাবে পারবেন সামর্থ্য আর ইচ্ছা অনুসারে আপনারা পুজো দিতে পারেন। ওই একই দোকানে পুজোর সমস্ত সামগ্রীর সাথে সাথে দুধের টেট্রাপ্যাকও বিক্রি হচ্ছিল। তো ভদ্রমহিলাকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে ভোলেনাথের মাথায় যদি তোমরা দুধ দিতে চাও তাহলে এই দুধের প্যাকেটগুলোই নিয়ে যেতে হবে। তো বাকি অনেককেই দেখলাম কিনে নিয়ে যাচ্ছে, তাই ভাবলাম তাহলে আমরাও একটু নিই, বাবাকে দুধ দিয়ে স্নান করাতে কার না মন চায়। তাই আমরাও নিয়ে নিলাম একটা করে প্যাকেট। এটা মাঝের একটা মন্দির, যেখানে কিনা মা কালী আর বজরংবলীর মন্দির ছিল। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি দেবাদিদেব মহাদেব বিরাজমান যেখানে। আমরা এসেছি আজ মহাকাল মন্দিরে ওনাকে দর্শন করতে, ওনাকে পুজো দিতে। মন্দিরের একদম শীর্ষে সবার উপরে বাবা বিরাজমান, আর পাহাড়ের এই পতাকাগুলো যেন একটা আলাদাই শান্তির বার্তা দেয়। মন্দিরে যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি ততই যেন ভালো লাগছিল, আলাদাই একটা শান্তি অনুভব করছিলাম। মন্দিরটা এত ঝাঁ চকচকে পরিষ্কার, শান্তি, নিরিবিলি, অত মানুষ, কিন্তু চারিধার একটা শান্তি বিরাজমান। বাবার মূল মন্দিরের ঠিক সামনেই নন্দী মহারাজ তাকে পাহারা দিচ্ছেন, আর এই পথে এগিয়ে গেলে ওই সামনেই মহাকাল দেব বিরাজমান। তার সামনে এই যে জায়গাটা, এখানে ধূপকাঠি জ্বালিয়ে দেখানো হচ্ছে, আর ধূপকাঠি মোমবাতি এখানেই জ্বালিয়ে রাখা হচ্ছে। আমি ওখানে অন্যান্য দর্শনার্থীদের অনুসরণ করছিলাম, কারণ কিছুই তো জানি না, তাই তাদের একটু দেখে নিচ্ছিলাম যে আমি ঠিক করছি না ভুল। এখানে আমিও একটু ধূপকাঠি জ্বালালাম, কিন্তু এত দূর থেকে ধূপকাঠি ঘুরিয়ে মনটা ঠিক শান্তি হচ্ছিল না, তাই ধূপকাঠিটা নিয়ে চলে গেলাম বাবার সামনে। বাবাকে ভক্তি ভরে ধূপকাঠি দেখিয়ে প্রণাম করলাম। আপনারাও যে যেখানে আছেন সেখান থেকে বাবাকে একটা প্রণাম করুন। বাবা আপনাদের সকলকে একটি সুযোগ দিলেন ওনাকে দর্শন করার জন্য আমার মাধ্যমে। প্রতিটা মন্দির দর্শন করে প্রসাদ নিয়ে বেশ অনেকটা সময় মন্দিরে কাটিয়ে এবার আমরা ফিরতি পথে। বেশ খিদেও পেয়েছে একটু একটু, তাই প্ল্যান করলাম চল গ্লেনারিতে যাব। যেটা ফাঁকা পাবো, হয় গ্লেনারি নয় ক্লেভেন্ডার্স, যেটা ফাঁকা পাবো আমরা সেখানেই আজকে ব্রেকফাস্ট করব। এটাও কিন্তু লিস্টের মধ্যেই ছিল আমাদের। গত ৩ বার দার্জিলিংয়ে আসার পরেও কিছু না কিছু বাধা কারণে গ্লেনারিতে আমি ব্রেকফাস্ট করতে পারিনি, কিছুভাবেই না। সামনে থেকেও ফিরে যেতে হয়েছে। রিয়ার সাথেও সেই ঘটনা। রিয়া আগে একবার এসেছিল দার্জিলিং, গ্লেনারিতে প্ল্যান করেও খেতে পারেনি। আর পৌলমীর জন্য তো এটা প্রথমবার দার্জিলিং, তাই এবার ঠিক করেছিলাম গ্লেনারিতে খাবই। ক্লেভেন্ডার্স অবধি আর যাইনি, ওটা তোলা রইল পরের বারের জন্যে। আবার যদি ত্রিমূর্তি একসাথে আমরা নর্থ বেঙ্গল আসি তাহলে এর পরের বারের ব্রেকফাস্টটা হবে ক্লেভেন্ডার্সে। এবার কথা হলো একটা সুন্দর ফাঁকা জায়গা পাওয়া, যেটা পাওয়া এখানে ভীষণ মুশকিলের ব্যাপার। তবে লাকিলি আমরা জায়গাটা পেয়ে গিয়েছিলাম। এই ২-৫ মিনিট দাঁড়ানোর সঙ্গে সঙ্গে একটা সিট ফাঁকা হয়, আর তখন আমাদেরকে ওখানকার ওয়েট্রেসটা ডেকেই জায়গাটা দেখায়। খাবার অর্ডারও করা হয়ে গেছে, এখন খাবার আসার অপেক্ষারত আমরা। আর সেই ফাঁকেই যতটা সম্ভব এই সুন্দর মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা। বেশ কুইক সার্ভিস,
আমি অর্ডার করেছিলাম একটা চিজি অমলেট, পৌলমি ছিল একটা সানি সাইড আপ আর চিকেন সসেজ, রিয়া বোথ সাইড এগ পোচ আর চিকেন সসেজ। আমাদের ছিল ক্যাপেচিনো, রিয়া ছিল ব্ল্যাক কফি। এই দিয়ে আমরা ব্রেকফাস্টটা সারলাম। আমাদের মধ্যে না কেমন যেন একটা 90 দশকের বাংলা সিনেমার ভাইব আসছিল। পরনে শাড়ি, হাতে গরম কফি আর সামনে দার্জিলিং। উফ, মারাত্মক একটা ব্যাপার। ব্রেকফাস্ট সেরে হোটেলে ফেরার সময় আমরা পথে একটা ট্রাভেল এজেন্সি থেকে গাড়ি বুক করি দার্জিলিং সাইট সিনের জন্য। পৌলমীর এটা প্রথমবার দার্জিলিং, আর ওকে দার্জিলিংয়ের সমস্ত ভালো সাইট সিনগুলো দেখানোর দায়িত্ব নিয়েছিলাম আমি, তো সেটা তো ঠিকভাবে ফুলফিল করতেই হতো। আর আমি নিজেও যতবারই দার্জিলিং দেখি না কেন, আবার নতুন করে দেখতে আমার একটুও বোর লাগে না। সবার প্রথম এলাম আমরা দার্জিলিংয়ের সুপরিচিত সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যযুক্ত পিস পাগোডা। সত্যি আক্ষরিক অর্থে এটি পিস পাগোডা, শান্তির মন্দির। এরপর আমাদের পরবর্তী গন্তব্যস্থল রক গার্ডেন। ও, আপনারা তো নিশ্চয়ই মনে প্রশ্ন নিয়ে বসে আছেন, আগের দিন অত রাত্রে আমরা যে খাবারের সন্ধানে 3টি মেয়ে বেরোলাম, তারপর কি হলো। কিছুটা দূর এগোনোর পরেই একটা হোটেল পেয়েছিলাম। সেই হোটেলের রেস্টুরেন্টটাও বন্ধ হয়ে গেছিলো, কিন্তু ঝাপটা পুরোপুরি নামেনি। আমাদের 3টি মেয়েকে দেখে ওখানকার ম্যানেজার বললেন, আসুন আসুন ভেতরে আসুন, আমরা ভেতরে গিয়ে বসি। এবং সামান্য কিছু তাদের খাবার ছিল যেটা কিনা আমরা কিনে আনতে পারি, এবং না, কোনো দুর্ঘটনা ঘটেনি। খুব পিসফুলি আমরা আবার ফিরে এসেছিলাম হোটেলে এবং রাতে ওখানেই খাই। আমরা নিজেরাও যেহেতু একটু ঘাবড়ে গিয়েছিলাম, তাই তালে গোলে আর ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি, তাই আপনাদের আর দেখাতে পারলাম না, খুব দুঃখিত। কথা বলতে বলতে পৌঁছে গেছি অনেকক্ষণ রক গার্ডেন। রক গার্ডেনে অনেকটা ঘুরলাম ফিরলাম, এদিক ওদিক দেখলাম, বেশ অনেকটা ওপর অবধি আমি আর পৌলমি গিয়েওছিলাম। রিয়ার ব্যাক পেন হচ্ছিল বলে ও আর আমাদের সাথে খুব একটা ওপর অবধি যাওয়ার সাহস করলো না, ও নিচেই আমাদের জন্য অপেক্ষা করছিল। আর আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে বেশ অনেকটাই ওপর অবধি গিয়েছিলাম। আর রক গার্ডেনের চারিধারে পরিবেশটা এতটাই সুন্দর লাগছিল, তারপর ভাবলাম চলো অনেকটা সময় এখানে কাটিয়েছি, এবার নেক্সট ডেস্টিনেশনের দিকে এগোনো যাক। পথের প্রাকৃতিক সৌন্দর্য মনোমুগ্ধকর, আর আমাদের পরবর্তী ডেস্টিনেশনের সৌন্দর্য তা ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। এরপরে গিয়ে আমরা পৌঁছলাম অরেঞ্জ ভ্যালি টি গার্ডেন। এখানে আমিও এই প্রথমবার এলাম। গাড়ি করে গিয়েছি, কিন্তু নেবে হাঁটিনি কোনো সময়। এবারে পৌলমি আর আমি হেঁটে পুরো জায়গাটা ডিসকভার করলাম। এত সুন্দর, এতটাই সুন্দর বলে বোঝানোর নয়। দুই বান্ধবী হাত ধরে এই পথে হাঁটতে হাঁটতে সেই ছোট্টবেলার অলিতে গলিতে হারিয়ে গিয়েছিলাম। কত শত ছোটবেলার স্মৃতি, যত ভালো লাগা মন্দ লাগারা জুড়ে বসেছিল আমাদের এই পথ চলার গল্পে। বেঁচে থাক এই বন্ধুত্ব আমাদের শেষ দিন পর্যন্ত। আমাদের এক পাহাড় ভালোবাসার জায়গা আমাদের এই বন্ধুত্ব। আমাদের আরেক বান্ধবী তনুশ্রীকে ভীষণ মিস করছিলাম। আমরা 3টে একেবারে ছোট্টবেলা থেকে আজ অবধি একসাথে। ও যদি থাকতো এই ট্রিপটাতে, আমাদের 16 কলা পূর্ণ হতো। ও কিছু শারীরিক কারণে এই ট্রিপে আসতে পারলো না। তবে আশাবাদী অবশ্যই আমরা কোনো একটা ট্রিপে আমরা 3 জন চাইল্ডহুড বেস্টি একসাথে হবই। রিয়া ওইদিকে গাড়িতেই বসে আছে, ও নেবে আসতে পারলো না। ওই যে বলছিলাম না, ওর ব্যাক পেন হচ্ছে, খুব বাজে রকমের একটা ব্যাক পেন হচ্ছিল, যার জন্য ও হাঁটতে চাইছিল না। তো ওকে গাড়িতে রেখেই আমরা এখানে এসেছিলাম। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আর হাঁটতে এত ভালো লাগছিল যে আমাদেরও ফিরে যেতে ইচ্ছা করছিল না। তো বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা আস্তে আস্তে গাড়ির দিকে ফিরে গেলাম। এখান থেকে এরপরে আমরা গিয়েছিলাম ঘুম মনেস্ট্রি, বাতাসিয়া লুপ, কিন্তু দুর্ভাগ্যবশত গল্পের ঠেলায় কোনোটাই আর ফিল্ম করা হয়নি, তাই আপনাদের সাথে সেই ভিডিওগুলো আর শেয়ার করতে পারলাম না। আজকের দিনে ডিনারে ছিল চিকেন কষা, মশালা পনির, রুটি আর ভাত। পনিরের ভিডিওটাও করিনি, সো সরি। গতকালের অভিজ্ঞতা থেকে আমরা আজকে আগে ভাগেই ডিনারটা অর্ডার করে নিয়েছি রুমে, যাতে আর সমস্যায় পড়তে না হয়। টিভিতে গান চালিয়ে রুমটাকেই ডিস্কোটেক বানিয়ে নিয়েছিলাম। বাইরে যাওয়ার কি দরকার বলুন। দিনটা এভাবেই শেষ করলাম। কাল আমাদের বাড়ি যাওয়ার পালা। পরের ভিডিওতে সবটা থাকবে, আপনারাও সাথে থাকবেন।